সমুদ্র তীরের এক শহরে আচানক হারিকেন হেনরির তীব্র প্রকোপ শুরু হয়। বাঁধ ভেঙে পানি লোকালয়ে ঢুকলে বাড়িঘর সব তলিয়ে যেতে শুরু করে। ঘূর্ণিঝড়ের আগেই শহর ছেড়ে যাওয়ার সতর্কবার্তা দেয়া হলেও কিছু মানুষ শহরেই থেকে যায়। তারা ভাবতেও পারেনি ঝড় এত তীব্র আকার ধারণ করবে। চারিদিক যখন পানিতে তলিয়ে যেতে থাকে, সবার মধ্যে তখন শুরু হয় ভয়ানক আতঙ্ক। আর সেই আতঙ্কেই যেন যমদূত হয়ে সমুদ্রের জলে ভেসে আসে ভয়ানক হাঙরের দল। হিংস্র এই হাঙরগুলো একে একে মেরে খেতে শুরু করে এই মানুষগুলোকে। এমনকি একসময় বাড়িঘরের ভেতরেও ঢুকে পড়ে এই হাঙরগুলো। একে তো পানিতে ডুবে মরার আতঙ্ক, তার ওপর হাঙরের কারণে এই মানুষগুলোর বেঁচে ফেরারও যেন কোনো পথ নেই। শেষ পর্যন্ত কি তারা পারবে এই শহর থেকে বেঁচে ফিরতে? বন্ধুরা, চলুন আজ শুনে আসি শহরের ভেতরে চলে আসা এসব হাঙরের বিরুদ্ধে মানুষের বেঁচে থাকার জন্য শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ের গল্প। সাউথ ক্যারোলাইনার সমুদ্রে ফুলে পেঁপে উঠেছিল হারিকেন হেনরি। তীব্র বেগে এটা ধেয়ে আসছিল উপকূলের দিকে। আর এই হারিকেন যেদিকে এগিয়ে আসছিল তার সবচেয়ে কাছে ছিল অ্যানিভিল নামের একটা শহর, যে কারণে এই শহরটা ছিল সবচেয়ে বেশি ঝুঁকিতে। শুরুর দিকে এই হারিকেনটা ক্যাটাগরি 1-এর হলেও ধীরে ধীরে আরও ভয়ানক রূপ নিতে শুরু করে। এই কারণে হারিকেন আঘাত হানার আগেই বিশেষজ্ঞরা অ্যানিভিল শহরের বাসিন্দাদের দ্রুত শহর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বলে। রেডিও টিভিতে বারবার এই বিষয়ে ওয়ার্নিং দেওয়া হচ্ছিল। হারিকেনটা উপকূলে আঘাত হানার প্রায় 2.5 ঘন্টা আগে ধীরে ধীরে ক্যাটাগরি 4 মাত্রায় রূপ নেয়। তো উপকূলীয় শহর হওয়ায় হারিকেন বা এই ধরনের দুর্যোগ শহরের বাসিন্দাদের কাছে নতুন কিছু ছিল না। এই কারণে আতঙ্কে অনেক মানুষ শহর ছাড়তে শুরু করলেও অনেকেই শুরুর দিকে খুব একটা পাত্তা দিচ্ছিল না। তো ডাকোটা নামের একজন মেয়ে একটা বাড়িতে একাই থাকতো। সে যখন ছোট তখন তার বাবা মারা গেছে, আর মা মারা গেছে কয়েক মাস আগেই। বর্তমানে ডাকোটার লিগ্যাল গার্ডিয়ান হলো তার চাচা ডক্টর ডেল এডওয়ার্ডস। ডেল ডাকোটার সাথে থাকে না, সে একজন মেরিন রিসার্চার। তার রিসার্চের মূল বিষয় হচ্ছে হাঙর। তো ডাকোটা বাসায় ছিল একাই। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছিল। সবাই যে শহর ছেড়ে যাচ্ছে এই বিষয়ে তার খুব একটা ধারণা ছিল না, কারণ মায়ের মৃত্যুর পর সে বাসা থেকে খুব একটা বের টের হয় না। আশেপাশের মানুষের সাথেও তার খুব একটা কানেকশন নেই, যে কারণে তারাও খোঁজ নেয়নি। আর তো ডাকোটা খাবার খেতে গিয়ে দেখে বাসায় খাবার নেই। এই কারণে সে অনলাইনে খাবার অর্ডার দিতে চায়। তখন সে জানতে পারে রেস্টুরেন্ট অফ করে দেওয়া হচ্ছে। শহরের সব দোকানপাট বন্ধ করেই সবাই চলে যাচ্ছে। তো ডাকোটা এই বৃষ্টির মধ্যেই রেইনকোট পরে বের হয় ডিপার্টমেন্টাল স্টোর থেকে খাবার আনার জন্য। কিন্তু বাইরে বের হয়ে তুমুল বর্ষণ আর সবাইকে শহর ছাড়তে দেখে সে ঘাবড়ে যায়, খুব একা ফিল করে। রাস্তায় জানতে পারে যে স্টোরও বন্ধ হয়ে গেছে। তো ডাকোটাকে তার একজন প্রতিবেশী তাদের সাথেই শহর ছেড়ে যেতে অফার করে, কিন্তু ডাকোটা তার সাথে যায় না, বরং ভয় পেয়ে বাসায় চলে আসে। এদিকে ডেল সমুদ্রে ছিল নিজের রিসার্চের কাজে। সে যখন শুনতে পায় যে অ্যানিভিল শহরে হারিকেন হেনরি ধেয়ে আসছে, তাও আবার সেই হারিকেন ক্যাটাগরি 5-এ রূপ নিয়েছে, তখন সে ডাকোটাকে কল করে, তাকে আশ্বস্ত করে ভয় পেতে মানা করে আর শান্ত হয়ে বাসাতেই অপেক্ষা করতে বলে। জানায় সে খুব শীঘ্রই নিতে আসবে। তো ডাকোটাও ডেলকে বলে সে ভয় পাচ্ছে না মোটেও, আর এমন ঝড়ের পূর্ব সংকেত তো মাঝে মাঝে দেওয়া হয়, তাই কোনো প্যারা নেই। এদিকে অ্যানিভিল শহরেই এক পাশে একটা বাড়িতে থাকে বিলি আর র্যাচেল নামের এক দম্পতি। তারা রন, উইল আর ডি নামের 3টা বাচ্চাকে দত্তক নিয়েছে। এই বাচ্চাগুলোকে দেখে শুনে রাখাটা তাদের মূল উদ্দেশ্য না। তাদের উদ্দেশ্য হচ্ছে আমেরিকান সরকার অরফান বাচ্চাদেরকে মাসে মাসে একটা মোটা অঙ্কের টাকা দেয় ভরণ পোষণ হিসেবে। এই 3টা বাচ্চার ভরণ পোষণের জন্য বরাদ্দকৃত টাকাটা হাতিয়ে নেওয়ার জন্য তারা এই বাচ্চাগুলোকে দত্তক নিয়েছে। রন, উইল আর ডিকে তারা যা তা ভাবে রাখে, ঠিকমতো দেখাশোনাও করে না। এমনকি এই দম্পতি নিজেরা লুকিয়ে ভালো ভালো খাবার খেলেও তাদেরকে ঠিকমতো খেতে দেয় না। তো রন, উইল আর ডি কেউই এই দম্পতিকে নিজেদের প্যারেন্টস হিসেবে মেনে নিতে পারেনি এদের দুর্ব্যবহারের জন্য। শুধু তাই না, তারা এটাও জানে না যে সরকার থেকে মাসে মাসে তাদের জন্য টাকা আসে, আর এই দম্পতি সেই টাকা হাতিয়ে নেয়। তো হারিকেন হেনরি ধেয়ে আসার দিন রন, ডি আর উইল লেকের ধারে সময় কাটাচ্ছিল। এই জায়গাটাতে অনেক সাপ আছে। তাদের কাউকে সাপে কামড়ালে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, যেখানে টাকা খরচ হবে। এই কারণে বিলি সেখানে এসে তাদের বকাঝকা করে গাড়িতে তুলে বাসায় নিয়ে যায়। পথে যেতে যেতে তারা রেডিওতে শোনে ঘূর্ণিঝড় ধেয়ে আসছে, দ্রুত শহর ছেড়ে অন্যত্র উঁচু কোনো জায়গায় যেতে।
বিলি এই নিউজকে খুব একটা পাত্তা দেয় না, বরং বলে যে এমন ভুয়া সতর্কবার্তা অনেকবারই দেয়া হয়, কিন্তু আদতে কোনো ঝড়টর হয় না। তো বিলি এই কারণে তাদেরকে নিয়ে বাসাতেই চলে আসে আর দুর্যোগ থেকে রক্ষা পেতে বাসার সব দরজা জানালা অফ করে দেয়। তো বিলি আর রেচেল বাসার বেসমেন্টে ছিল। সমস্ত ভালো খাবার আর অস্ত্র তারা এখানেই লুকিয়ে রাখে। ক্ষুধা লাগার কারণে ডি বেসমেন্টে এলে তারা রেগে যায়। ডি জানায় তাদের ক্ষুধা লেগেছে। তখন তারা ডিকে শুধু একটা পাউরুটির প্যাকেট ধরিয়ে দেয় খাওয়ার জন্য। ডি স্পষ্টই দেখে সেখানে ফ্রিজে বিফ স্টেকও ছিল। সে বুঝতে পারে তাদেরকে লুকিয়ে এই দম্পতি ঠিকই ভালো ভালো খাবার খায়। তো বিলি আর রেচেল এভাবেই রন, ডি আর উইলকে সব কিছু থেকে বঞ্চিত করে আসছিল। এদিকে শহরেই একটা মিট ফ্যাক্টরির পাশে কাজ করত লিসা নামের একটা মেয়ে। লিসা প্রেগনেন্ট। তার যে বয়ফ্রেন্ডের মাধ্যমে সে প্রেগনেন্ট হয়েছে সে তাকে ধোঁকা দিয়েছে। এই কারণে লিসা একাই সিঙ্গেল মাদার হতে যাচ্ছিল। লিসার জন্মস্থান এই শহরে নয়, এখানে সে এসেছে কাজের সূত্রে। তো এমন দুর্যোগের মধ্যেও তার অফিস খোলা ছিল। সে অফিস থেকে বের হওয়ার সময় তার মিট ফ্যাক্টরির বব নামের একজন কর্মীর সাথে দেখা হয়। বব ওভারটাইম করছিল, তাকে আরও এক ট্রাক মাংস ডেলিভারি দিতে হবে। তো বব লিসাকে দেখে দ্রুত শহর ছাড়তে বলে। লিসা তখনও হারিকেনের ভয়াবহতা সম্পর্কে জানে না। তো গাড়িতে বসে সে নিজের মায়ের সাথে কথা বলছিল, সে কোথায় বেবি ডেলিভারি করতে চায় এই বিষয়ে। লিসার মা লিসাকে পরামর্শ দেয় বাথটাবে প্রসব করার, কিন্তু লিসা জানায় সে হসপিটালের কোনো কমফোর্টেবল বেডে শুয়ে সন্তান জন্ম দিতে চায়, পানির মধ্যে না। তো কথায় কথায় তার মা তাকে জিজ্ঞাসা করে সে কোথায় আছে। যখন লিসা জানায় সে এখনও অ্যানিভিল শহরে, তখন লিসার মা লিসাকে দ্রুত উঁচু কোনো স্থানের দিকে যেতে বলে। লিসাকে সে দ্রুত শহর ছাড়তে বলে, কারণ অলরেডি বাইরে যাওয়ার পথঘাট বন্ধ হয়ে গেছে। সমুদ্র তীরে হাঙরের আক্রমণের খবরও প্রচার হচ্ছে নিউজে, যেটা সত্যতা তখনও পাওয়া যায়নি, কারণ হাঙর তীরের এত কাছে কখনোই আসে না। তো যাই হোক, হারিকেন হেনরি ক্যাটাগরি 5-এর রূপ নেয়। এত তীব্র হারিকেন কখনোই হয়নি। সমুদ্রের উত্তাল ঢেউয়ে বাঁধ ভেঙে গিয়ে শহরে পানি ঢুকতে শুরু করে। এদিকে লিসা দেখে যে সমস্ত দোকানপাটও বন্ধ হয়ে গেছে। তখন সে গাড়ি নিয়ে শহরের বাইরের দিকে যেতে থাকে। বাতাসের তীব্রতাও খুব বেশি বেড়ে গিয়েছিল। লিসা কল করতে গিয়ে দেখে নেটওয়ার্কও চলে গেছে। তখন সে খুব নার্ভাস ফিল করতে শুরু করে। আর নার্ভাস হলে লিসা একটা গান শোনে, যেটা শুনলে তার কিছুটা স্বস্তি হয়। তো গান শুনতে শুনতেই লিসা শহরের বাইরের দিকে যাচ্ছিল। তখন তার বিপরীত দিক থেকে বব আসছিল। বব জানায় সামনের রাস্তা বন্ধ, রাস্তায় গাছ পড়ে আছে। তো লিসা যখন গাড়ি ঘোরাবে তখন শহরে পানি ঢুকে যায় আর পেছন দিক থেকে পানি ধেয়ে আসতে শুরু করে। লিসা তখন দ্রুত গাছের ওপর দিয়েই রাস্তা পার হওয়ার চেষ্টা করে, কিন্তু পানি তীব্র বেগে ছুটে আসে এবং তার গাড়ি অর্ধেক পানিতে ডুবে যায়। আর একটা গাছের ডাল গাড়ির সামনের কাছ দিয়ে ভেতরে ঢুকে পড়ে। সেই ডালটা এমনভাবে লিসার শরীরে লাগে যে তার আর বের হওয়ার উপায় ছিল না। তখন ডাগোটা বাসায় বসে টিভি দেখছিল, কিন্তু আচমকা কানেকশন চলে যায়, এমনকি ফোনের নেটওয়ার্কও চলে যায়। সে জানালা দিয়ে দেখে তীব্র বেগে পানি ঢুকছে শহরে। তখন সে দ্রুত বাসার দোতলায় উঠে গিয়ে এদিকে বিলি জানালার কাছে বসে টিভি দেখছিল। সেখানে রন, ডি আর উইলও ছিল সাথে। তারা খেয়াল করে যে তীব্র বেগে পানি ধেয়ে আসছে তাদের বাসার দিকে। তারা বিলিকে সতর্ক করে, কিন্তু বিলি তাদের কথায় পাত্তা দেয় না। তীব্র বেগে পানি এসে কাচের জানালা ভেঙে বাসার ভেতরেই পানি ঢুকে যায়। তারা দিশারা হয়ে পড়ে যে কি করবে। এদিকে পানির উচ্চতা ধীরে ধীরে বাড়ছিল, কিন্তু ভেতরে আটকা পড়ে যাওয়ার কারণে লিসা গাড়ি থেকে বের হতে পারছিল না। অনেকটা সময় সে সেখানেই আটকে থাকে। লিসার গাড়ির কিছুটা দূরেই বব নিজের মাংসের ট্রাক নিয়ে আটকা পড়েছিল। তার ট্রাকে থাকা মাংসের রক্ত পানিতে মিশে ছড়িয়ে পড়ে। রক্তের গন্ধ পেয়ে সমুদ্র থেকে ধেয়ে আসতে শুরু করে ভয়ানক হাঙরের দল। এদিকে স্কট আর জিমি নামের দুইজন লোক নৌকায় করে যাচ্ছিল। তারা লিসার চিৎকার শুনতে পায়। তখন স্কট নৌকা থেকে নেমে সাঁতরে লিসার কাছে যায়। গিয়ে সে যখন দেখে লিসা আটকা পড়ে আছে গাড়িতে, তখন স্কট জিমিকে তাদের গাড়িতে থাকা কাটার নিয়ে আসতে বলে, যাতে গাছের ডাল কেটে লিসাকে বের করে আনা যায়। তো জিমি নৌকা থেকে নেমে গিয়ে ট্রাক থেকে কাটার নিয়ে আসছিল। এমন সময় স্কট খেয়াল করে জিমিকে আর দেখা যাচ্ছে না। সে ভেবে পায় না কি হচ্ছে। জিমি হঠাৎ পানি থেকে উঠে দাঁড়ায়, তাকে কিছু একটা আক্রমণ করেছে, কিন্তু স্কট দেখতে পায় না যে সেটা আসলে কি। আসলে জিমিকে আক্রমণ করার প্রাণীটা ছিল হাঙর। রক্তের গন্ধ পেয়ে এটা এখানে চলে এসেছে। হাঙরটা জিমিকে আবারও পানির নিচে টেনে নিয়ে যায়। এটার ধারালো দাঁত দিয়ে টুকরো টুকরো করে মেরে ফেলে জিমিকে।
কি হচ্ছে সেটা দেখার জন্য এগিয়ে গেলে হাঙর এসে স্কটকেও মেরে ফেলে। এদিকে ভয়ে লিসা চিৎকার করছিল গাড়ির ভেতর থেকে। এই পুরো দৃশ্যটাই নিজের বাসার ওপর থেকে ডাকোটা দেখছিল। সে চিৎকার করে স্কটকে হাঙরের বিষয়ে সতর্কও করতে চেয়েছে, কিন্তু স্কট তার আওয়াজ শোনেনি। এদিকে অ্যাক্সিডেন্টে গাড়ির ভেতরে বব জ্ঞান হারিয়ে ফেলেছিল। জ্ঞান ফিরলে সে ট্রাক থেকে বের হতে গেলে সাথে সাথে একটা হাঙর এসে তাকেও মেরে ফেলে। আসলে জায়গাটা পুরোটাই হাঙরে ভরে গেছে। এখন কেউ পানিতে নামলেই তার মৃত্যু নিশ্চিত। লিসা গাড়ির ভেতরে ছিল বলেই বেঁচে যাচ্ছিল। লিসার তখন একটাই ভাবনা কাজ করছিল, তার অনাগত সন্তানকে যাতে পৃথিবীর আলো দেখার আগেই বিদায় নিতে না হয়। তো লিসা বাসার ওপরে থাকা ডাকোটাকে দেখতে পায়। তখন তাকে ডেকে সে তার কাছে হেল্প চায়। ডাকোটা ছিল অল্পতেই ঘাবড়ে যাওয়া মেয়ে। সে কি করবে বুঝে উঠতে পারে না। লিসা তাকে জানায় যে সে প্রেগনেন্ট। ডাকোটাকে সে অনুরোধ করে তাকে বাঁচাতে। ডাকোটার বাসা থেকে রাস্তা পার হলেই লিসার গাড়ি ছিল। একটা বাসার ছাদ ভেসে আসে সেখানে। তখন ডাকোটা সাহস সঞ্চয় করে সেটার ওপর দিয়ে লিসার গাড়ি অবধি পৌঁছে যায়। এরপর গাড়ির ওপরে ছাদ কেটে সে অনেকটা জায়গা কেটে ফেলে যাতে লিসাকে বের করে আনা যায়। এরপর লিসার যে গাছের ডালে আটকে ছিল সেটা কেটে লিসাকে বের করে আনে। আর সেই ছাদের ওপর দিয়েই লিসা আর ডাকোটা দুজনেই লিসার বাসা অবধি গিয়ে পৌঁছায়। এটা ছিল দোতলার বেডরুম। তো সেফ হওয়ার পর লিসা ডাকোটাকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। এরপর লিসা ডাকোটার কাছেই জানতে পারে যে ডাকোটা একা থাকে, তার বাবা মা নেই। লিসার ডাকোটার জন্য খারাপই লাগে। এদিকে বিলি আর রেচেলের যে গাড়ি ছিল সেই গাড়ির ভেতরে স্নোরকেল ছিল। স্নোরকেল হলো একটি সহজ যন্ত্র যা পানির নিচে মুখ ডুবিয়ে থেকেও শ্বাস নেওয়ার জন্য ব্যবহার করা হয়। তো এটা মনে পড়ার পর রেচেল আর বিলি বাসার বাইরে বের হয়ে গ্যারেজে যায়। রন, ডি আর উইলকে বলে যায় যে স্নোরকেল নিয়ে তাদের কাছে আসবে। কিন্তু গ্যারেজে যাওয়ার পর তাদের ওপর হাঙর অ্যাটাক করে। রেচেলকে হাঙর ধরে নিয়ে গেলে বিলি একাই গাড়ি নিয়ে পালাতে যায়, কিন্তু হাঙর কামড়ে প্রথমে তার একটা হাত কেটে ফেলে আর পরে একটা পায়েও কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। বিলি আর রেচেলের চিৎকার রন, ডি আর উইল সবাই শুনতে পায়। এমনকি জানালা দিয়ে তারা পুরো দৃশ্যটাই দেখে। রন খুব ভালো সাঁতার জানে, পানির নিচে অনেকক্ষণ থাকতে পারে, কিন্তু তারা সবাই এটা বুঝতে পারে যে সাঁতরে বা কোনোভাবেই এখন বাইরে বের হওয়া সম্ভব না, কারণ বাইরে মৃত্যু হয়ে ফাঁদ পেতে বসে আছে হিংস্র হাঙরের দল। তো যাই হোক, এদিকে লিসা ফিল করে তার লেবার পেইন বা প্রসব বেদনা শুরু হয়েছে। সে ডাকোটাকে বলে একটু চেক করে দেখতে যে বেবি বাইরের দিকে আসছে কিনা। ডাকোটা দেখে জানানোর পর লিসা বুঝতে পারে তার ডেলিভারির সময় প্রায় চলে এসেছে। যদিও এটা খুব আনন্দের একটা ব্যাপার, কিন্তু এই মুহূর্তে বেবির জন্মানোটা মোটেও ভালো হবে না, উল্টো বেবিটাও বিপদে পড়ে যাবে। তাই লিসা খুব করে চাচ্ছিল বেবিটা এখনই না হোক। এদিকে বাইরে পানির স্তর বাড়তে বাড়তে তাদের ফ্লোরেও চলে এসেছে। বাইরে ভয়ানক হিংস্র সব হাঙর। এখান থেকে বের হয়ে উদ্ধার পাওয়ারও কোনো উপায় নেই। রেস্কিউ টিম এসে যাতে বুঝতে পারে এখানে কেউ আছে, তাই লিসার পরামর্শে ডাকোটা জানালার পর্দা দিয়ে বাসার ছাদে বড় করে হেল্প রেখে রাখে। এদিকে ডাকোটার চাচা ডেল যখন নিউজে দেখে যে অ্যানিভিল শহর পুরোটা ডুবে গেছে, তখন সে নিজের টিম নিয়ে সেদিকে আসতে শুরু করে। ঝড়ের কারণে হেলিকপ্টার নিয়ে রেস্কিউ করা সম্ভব ছিল না, তাই তারা একটা গাড়ি নিয়েই সেদিকে যায়। গাড়ির পেছনে ছিল একটা ইঞ্জিন চালিত নৌকা, কারণ অ্যানিভিল শহরে গাড়ি চলবে না। সেখানে গিয়ে নৌকা দিয়েই ডাকোটার বাসা অবধি যেতে হবে। তো ডেল নিজের রিসার্চ টিমকেও সাথে নিয়েছে যাতে ডাকোটাকে উদ্ধারের পাশাপাশি হাঙরের ওপরেও গবেষণা করা যায়। ডেল রিসার্চ পারপাসে কিছু হাঙরের শরীরে জিপিএস ট্র্যাকার লাগিয়েছিল। সেটার মাধ্যমেই তারা দেখে যে নেলি নামের একটা প্রেগনেন্ট হাঙর ডাকোটার বাসার আশেপাশেই ঘুরছে, যে হাঙরটাকে তারা গত কয়েক বছর ধরে ট্র্যাক করছিল রিসার্চ পারপাসে। কিন্তু এই হাঙরটার শহরের দিকে আসারই কথা না, তার মানে আশেপাশেও আরও অনেক হাঙর আছে যেগুলো আসলেই অনেক হিংস্র। তো অ্যানিভিল শহর 100 মাইল দূর থেকেই পানিতে ডুবেছিল, তাই তারা নৌকা নিয়ে এগোতে থাকে। নৌকায় বসে একজন ডেলকে জিজ্ঞাসা করে সবকিছু রেখে হাঙর নিয়ে কেন গবেষণা করে। ডেল জানায় সে বেড়ে উঠেছে একটা নদীর তীরে। সেখানকার লোকেদের একটাই ভয় ছিল, সেটা হচ্ছে জলহস্তির। একদিন ডেল মাছ ধরতে নামলে একটা জলহস্তি তাকে মারতে এগিয়ে আসে। সে যখন ভাবছিল তার জীবন এই বুঝি শেষ, তখনই একটা হাঙর এসে জলহস্তিকে আক্রমণ করে আর মেরে ফেলে। যে জলহস্তিকে তারা ভয় পায়, হাঙরকে দেখে সেই জলহস্তির চোখেই ভয় দেখতে পেয়েছিল ডেল। তো তারপর থেকেই তার হাঙরের প্রতি ইন্টারেস্ট শুরু হয়েছে, আর এই কারণেই বড় হয়ে
সে এই পেশা বেছে নিয়েছে। তো এদিকে রন, ডি আর উইল কিচেনের সিঙ্কের ওপরে বসেছিল। বাসার ভেতরে যাতে হাঙর ঢুকতে না পারে এই কারণে ডি সিঙ্ক আর টেবিলের ওপর দিয়ে হেঁটে গিয়ে দরজা বন্ধ করতে যায়। তো সে দরজা বন্ধ করার আগেই হাঙর ঢুকে পড়ে বাসায়। তাদের বাসা থেকে বের হওয়ার রাস্তা একেবারেই বন্ধ হয়ে যায়। তারা কি করবে ভেবে পাচ্ছিল না। তো তারা প্ল্যান করে যেভাবেই হোক গ্যারেজে গাড়ির কাছে পৌঁছাতেই হবে, যাতে করে এই বাসা থেকে বের হওয়া যায়, কারো কাছে সাহায্য চাওয়া যায়। কিন্তু এত সব হাঙরের মধ্যে সেই অবধি কিভাবে পৌঁছাবে তারা? তখন ডি জানায় বেসমেন্টে সে স্টেক দেখেছে। সেই স্টেক টোপ হিসেবে ফেললে হাঙরগুলো আকৃষ্ট হয়ে সেদিকে যাবে, আর হাঙরগুলো এভাবে ডিস্ট্র্যাক্ট হলে তখন গ্যারেজে গিয়ে গাড়িতে করে পালানো যাবে। তাছাড়া বেসমেন্টে বন্দুকও আছে, যেগুলো থেকে একটা নিতে পারলেও হাঙরের সাথে লড়াই করা যাবে, কারণ এই বাসায় বেশিক্ষণ থাকা সম্ভব না। পানি ধীরে ধীরে আরও বাড়বে, সিঙ্ক আর টেবিলগুলো ডুবে যাবে, তখন আর তাদের আশ্রয় থাকবে না, হাঙর এসে অ্যাটাক করবে। তাই যা করার পানি বাড়ার আগে খুব দ্রুত করতে হবে। তো এত ঝামেলার মধ্যেও তারা একটা বিষয় স্বস্তি পাচ্ছিল যে তাদের টক্সিক ফস্টার প্যারেন্টস মারা গেছে। কিন্তু তাদের এই স্বস্তিতে পানি ঢেলে বিলি একটা হাত নিয়েই ফিরে আসে। তার শরীরে শক্তি ছিল না মোটেও। তো বিলি চালাকি করে রন, ডি আর উইলকে ম্যানিপুলেট করার চেষ্টা করে যাতে তারা সাহায্য চাইতে বাইরে যায়। সে তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে হাঙর বাচ্চাদের মাংস খায় না, কিন্তু তারা এতটাও বোকা ছিল না যে বিলির কথায় পানিতে নেমে সাহায্য চাইতে যাবে। তাছাড়া আশেপাশে কোনো বাড়িঘর বা রাস্তাও নেই যেখানে মানুষ থাকতে পারে। তো এমন সময় উইল একটা খাম পায় যেটাতে সরকার কর্তৃক তাদেরকে দেয়া টাকার চেক ছিল। তাদের আর বুঝতে বাকি থাকে না যে বিলি তাদেরকে কেন দত্তক নিয়েছিল। এমন সময় বিলির সাথে এই বিষয়ে তাদের তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে গিয়ে রন আর বিলির মধ্যে হাতাহাতি লাগলে ডি বিলিকে লাথি মেরে পানিতে ফেলে দেয়। আর তখন সমস্ত হাঙর এসে বিলিকে খাওয়া শুরু করলে রন বেসমেন্টে যাওয়ার একটা সুযোগ পায়। বেসমেন্ট তখন পানির নিচে। তো রন বন্দুক আর স্টেক আনার জন্য ডুব সাঁতার দিয়ে বেসমেন্টে যায়। স্টেক নিয়ে বন্দুক আনতে গেলেও লক করে রাখা বন্দুক সে বের করতে পারে না, তার জামা আটকে যায় একটা হুকে। এদিকে একটা হাঙরও বেসমেন্টে চলে আসে। রনের দম শেষ হয়ে আসছিল। সে কোনো রকমে নিজের জামা ছাড়িয়ে স্টেক নিয়েই বেসমেন্ট থেকে বের হয়ে আসে। সামনে একটা বক্স দেখতে পেয়ে সে বক্সটাও সাথে আনে। হাঙরটা রনকে তাড়া করছিল, কিন্তু শেষ পর্যন্ত আর ধরতে পারেনি। তো বন্দুক না আনতে পারলেও সে স্টেক আনতে পেরেছে। আর যে বক্সটা হাতের কাছে পেয়ে সে সাথে এনেছে সেটা খুলে সে দেখে তাতে বিস্ফোরক আছে। তখন রন, ডি আর উইল মিলে প্ল্যান করে স্টেক বিস্ফোরক দিয়ে পেঁচিয়ে হাঙরকে টোপ দেবে। স্টেকের রক্তের ঘ্রাণে হাঙর এসে স্টেক খেতে গেলেই বিস্ফোরক ব্লাস্ট হবে আর হাঙর মারা পড়বে। এই সুযোগে তারা গ্যারেজে গিয়ে গাড়ি দখল করবে। যেই ভাবা সেই কাজ। কিন্তু টোপ পানিতে ফেলার পরেও হাঙর আসছিল না। হয়তো তখন আশেপাশে হাঙর ছিল না। কি সমস্যা সেটা দেখতে তারা এগিয়ে গেলে তখনই সেখানে হাঙর চলে আসে। তারা তিনজন তখন একটা টেবিলের পেছনে গিয়ে আশ্রয় নেয়। হাঙর স্টেকটা খেতে গেলে সাথে সাথে বিস্ফোরণ হয়, আর যে কয়টা হাঙর এসেছিল সব কয়টা মারা পড়ে। তারা দ্রুত গ্যারেজে এসে তখন গাড়ি নিয়ে বের হয়, আর এই যাত্রায় বেঁচে যায়। যাই হোক, এদিকে পানির উচ্চতা বেড়েই চলছিল। বেশি দেরি করলে রুম পানিতে ডুবে যাবে। ডাকোটা আর লিসা ভেবে পাচ্ছিল না যে কি করবে। তাদের বাসার বাইরে রাস্তার অপর পাশে ছিল স্কট আর জিমির সেই নৌকা। ডাকোটা সেই নৌকাটা নিয়ে এসে এখান থেকে বের হওয়ার ডিসিশন নেয়, কারণ আপাতত এটাই তাদের বেঁচে থাকার একমাত্র উপায়। কিন্তু নৌকা অবধি পৌঁছাবে কিভাবে? তার আগে হাঙর এসে আক্রমণ করবে। তো ডাকোটার মনে পড়ে তার চাচা ডেল একবার বলেছিল ভাইব্রেশনের শব্দে হাঙর দূরে সরে যায়। তখন ডাকোটা বাসায় ভাইব্রেট হয় এমন যা কিছু আছে সব অন করে পলিথিনে ভরে জানালা দিয়ে এক একটা এক এক দিকে ভাসিয়ে দেয়। এরপর মাথায় একটা টর্চ বেঁধে সে সাঁতরে বের হয় বাসা থেকে। লিসা যেহেতু প্রেগনেন্ট তাই তার বের হওয়ার কোনো উপায় ছিল না। ডাকোটার প্ল্যান হচ্ছে নৌকা নিয়ে লিসার কাছে ফিরে আসা। পথে হাঙর থাকায় লুকিয়ে লুকিয়ে নৌকার কাছে পৌঁছাতে ডাকোটার সময় লাগছিল। শেষ পর্যন্ত কোনো রকমে সে নৌকায় পৌঁছাতে সক্ষম হয়। কিন্তু এদিকে লিসা যে রুমে আছে সেটা পুরোটাই তখন পানিতে ডুবে গেছে। খাট ভাসতে ভাসতে ছাদ পর্যন্ত চলে গেছে। লিসার প্রসব বেদনা শুরু হয়, বেবি বের হয়ে আসতে থাকে। তখনই বাসার ছাদ ভেঙে যায় আর লিসা কোনো রকমের সাঁতরে বাইরে বের হয়ে আসে। ততক্ষণে সকাল হয়ে গেছে। তো লিসা পানির মধ্যেই সন্তান প্রসব করে সন্তানকে কোলে নেয়। তার একটা ছেলে হয়। সে নিজের ছেলেকে নিয়ে একটা কাঠের টুকরো ধরে ভেসেছিল।
এদিকে ডাকোটা নৌকা নিয়ে ফিরছিল। তখন তার একটা রুমের জানালা দিয়ে শটগান চোখে পড়লে সেটা সে সাথে নিয়ে নেয়। তো সে নৌকা নিয়ে লিসার দিকে এগিয়ে আসছিল। তখন লিসাকে চারিদিক থেকে হাঙরের দল ঘিরে ধরেছে। এমন সময় একটা হাঙর লিসা আর লিসার বেবির দিকে এগিয়ে গেলে ডাকোটা শটগান দিয়ে সেটাকে শট করে। এরপর নৌকা নিয়ে লিসার কাছে এগিয়ে যায়। ডাকোটা লিসার বেবিকে কোলে নিয়ে লিসাকে নৌকায় তুলতে গেলে একটা হাঙর এসে নৌকা ধাক্কা দিয়ে উল্টে দেয়। তাদেরকে চারিদিক থেকে হাঙর ঘিরে ধরে। এমন সময় ডেল তার টিম নিয়ে সেখানে পৌঁছে যায় আর একটা ভাইব্রেটর ছুঁড়ে মারে। ভাইব্রেটরের শব্দে হাঙর সব দূরে সরে যায় সেখান থেকে। কিন্তু এর পরেও একটা হাঙর দ্রুত বেগে এগিয়ে আসে তাদের দিকে। এমন সময় নেলি নামের সেই মা হাঙরটা এসে এই হাঙরটাকে খেয়ে ফেলে। কারণ বুল শার্ক বা গ্রেট হোয়াইট জাতীয় হাঙরেরা সবসময় ছোট জাতের হাঙরকে খেয়ে ফেলে। তো এই সুযোগে ডাকোটা আর লিসা তার ছেলেকে নিয়ে ডেলদের নৌকায় উঠে যায়। তখন ঝড় থেমে গেছে, সকাল হয়ে গেছে, পানির স্তরও নামতে শুরু করেছে। কিন্তু পুরো অ্যানিভিল শহর তখন তছনছ, কিছুই বাকি নেই। তো ডাকোটাকে নিয়ে ডেল বেশ প্রাউড ফিল করে, কেননা সে শুধু নিজেই সার্ভাইভ করেনি, বরং সাহসিকতার সাথে নিজের জীবন বাজি রেখে একজন মা আর তার সন্তানকে বাঁচিয়েছে। তো লিসা তখন বোটে থাকা একজনের ফোন নিয়ে নিজের মাকে কল করে। তার মা খুব চিন্তায় ছিল তার সাথে যোগাযোগ করতে না পেরে। কিন্তু এবার সে নিজের মেয়েকেই না, সাথে নাদিকেও দেখতে পায়। হারিকেন হেনরি থেমে যায় ঠিকই, কিন্তু সাথে গ্রাস করে নিয়ে যায় একটা পুরো শহরকে। বন্ধুরা, পৃথিবীতে ঝড়ঝাপটা বা প্রাকৃতিক দুর্যোগ সব সময় লেগে থাকে। কখনো কখনো সেটা তীব্র রূপও নেয়, কিন্তু সেই দুর্যোগে টিকে থাকে তারাই যারা শুধুমাত্র স্বার্থপরের মতো নিজে টিকে থাকার চেষ্টা না করে বরং আরেকজনকেও হেল্প করার চেষ্টা করে। মানুষ যখন প্রকৃতিকে ধ্বংস করে তখন প্রকৃতিও প্রতিশোধ নেয় হারিকেন হেনরির মতো দুর্যোগ এনে মানুষের তৈরি শহরগুলো ধ্বংস করে। তেমনি বিলি আর রেচেলের মতো মানুষকে মেরে ফেলে বুঝিয়ে দেয় স্বার্থপরদের পৃথিবীতে জায়গা নেই। কিন্তু মাঝখান থেকে সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেদের স্যাক্রিফাইস করে ফেলে স্কট আর জিমির মতো লোকেরা। সেই সকল মানুষদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে শেষ করছি আজকের ভিডিও। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।